আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, নামমাত্র যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ হাসিলের জন্য। এরই ভিতরে ইসরায়েল কিন্তু মাঝে মাঝেই হামলা করছে। তাই রাগে ক্ষোভে এবার ইসরায়েলে 24 ঘন্টা 135 ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করল হিজবুল্লাহ। এদিকে ইউক্রেনের 25 ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার। দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ অঞ্চলে 3 দেশের সামরিক মহড়া। জানিয়ে দেব, মিথ্যা প্রচারে ইসরায়েলি পন্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে সিরিয়ার সক্রিয় সন্ত্রাসীরা। সর্বশেষ জানিয়ে দেব, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নামমাত্র যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির ভিতরেই কিন্তু ইসরায়েল লেবাননে গোপনে গোপনে মোহমোহ হামলা চালাচ্ছে। তাই রাগে ক্ষোভে ইসরায়েলে এবার 24 ঘন্টা 135 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে বিভিন্ন স্থানে 130টি রকেট ও 5টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার সকাল থেকে উত্তরে অধিকৃত ভূখণ্ডে 130টি রকেট এবং 5টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, লেবানন থেকে অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আকাশ শহরে জোরালো বিস্ফোরণ শব্দ শোনা গেছে। এতে অত্যন্ত 6 ইহুদি সৈন্য নিহত হয়েছে। এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করে, ফলে শহরের বিভিন্ন অংশে অন্ধকারে ডুবে যায়। ইসরায়েলি চ্যানেল 14 জানিয়েছে, এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানবাহনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা শামা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে, যার ফলে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায়। এছাড়াও হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল সাবাদ নামক স্থানে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়, যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনে। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত হাইফা এবং কারমেল অঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর গাজা অঞ্চলে যুদ্ধ শুরু করে। এরপর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলি অঞ্চলগুলোতে একের পর এক হামলা চালাতে থাকে। পাল্টা হিসেবে ইসরায়েলি বাহিনীও হামলা চালায় লেবাননে। ইউক্রেনের 25 ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 4টি অঞ্চলে 25টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ড্রোনগুলোর মধ্যে 14টি দক্ষিণের ক্রাসনোবার অঞ্চলে, 6টি পশ্চিম দামস্ক অঞ্চলে, 3টি মস্কো অভিযুক্ত ক্রিমিয়ার উপর এবং 2টি দক্ষিণ দোরস্ক অঞ্চলে ধ্বংস করা হয়েছে। কাউস্কো অঞ্চলটি গভর্নর সেভিয়ান ডোস্কপ গত রাতে টেলিগ্রামকে লিখেছেন, 2টি জেলায় রাতারাতি বিশাল ড্রোন হামলার শিকার হয়েছে। একজন বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি ফের উত্তেজনা বাড়াতে শুরু করেছে ইউক্রেন রাশিয়ার মধ্যে। হোয়াইট হাউস ছাড়ার আগে ইউক্রেনকে বাড়তি সুবিধা দিতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ছাড়াও $725 বিলিয়ন অস্ত্র পাঠানোর কথা জানিয়েছেন তিনি। বিশেষ এই সুবিধা পাওয়ার পর রাশিয়ার হামলা চালিয়েছে ইউক্রেন, যদিও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ অঞ্চলে 3 দেশের সামরিক মহড়া। ফিলিপাইন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সশস্ত্র বাহিনী শুক্রবার দক্ষিণ চীন সাগরীয় ম্যানিলাল অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সামরিক মহড়া পরিচালনা করেছে। ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডারদের বরাদ্দে শুক্রবার এই খবর দিয়েছে রয়টার্স। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডার এক বিবৃতিতে বলেছে, এই মহড়ার লক্ষ্য প্রতিরক্ষা কৌশল এবং পদ্ধতির আন্তঃকার্যকরকে শক্তিশালী করা। খবরস্ক শৈল ইস্যুতে বুধবার আরব বিবাদে জড়িয়ে পড়ে চীন ও ফিলিপাইন। এ নিয়ে বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানায় ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একদিন পর আজ শুক্রবার বিরোধপূর্ণ অঞ্চলে এ মহড়ার খবর জানা গেল। এর আগে বুধবার যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনে নৌবাহিনীর অংশগ্রহণে দক্ষিণ চীন সাগরে 2 দিনের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া এর আগে এপ্রিল জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নেয় ফিলিপাইন। খবরস্ক শুন ইস্যুতে চীন ফিলিপাইনের বিরোধ নতুন নয়। শুধু চলতি বছরের বেইজিং এর বিরুদ্ধে 60তম বার কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ম্যানিলা। আর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুসারে 2022 সালে প্রেসিডেন্ট ফার্কিন্ট ম্যাক্রো জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এটি ছিল 193তম। স্কারবোরো শোরসহ দক্ষিণ চীন সাগরে প্রায় 90% নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। এই ইস্যুতে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে বেইজিং এর বিরোধ চলছে।
ফিলিপাইন সহ অন্যান্য প্রতিবেশীদের দাবি সমুদ্রে তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে হস্তক্ষেপ করছে চীন। তেলের বিশাল ভাণ্ডার, গ্যাসের মজুত এবং মৎস্য সম্পদ দক্ষিণ চীন সাগরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। চীনের অর্থনীতি উত্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব রক্ষায় সহযোগিতায় চীন সাগরে এক বহুমুখী ক্ষমতার লড়াইকে উস্কে দিয়েছে। অন্যদিকে এই অঞ্চলের অন্যান্য দেশ যেমন ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ানও এই সংকটের সঙ্গে জড়িত। দক্ষিণ চীন সাগর চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি চীনের সামুদ্রিক বাণিজ্যের একটি প্রধান রুট এবং তাদের মেরিটাইম শুল্ক রোড উদ্যোগের কেন্দ্রীয় উপাদান। চীন দাবি করে যে দক্ষিণ চীন সাগরের প্রায় 90% তার সার্বভৌমত্বের অন্তর্ভুক্ত, যা তাদের আইন নাশ লাইন মিত্রদের প্রতিফলিত হয়েছে। মিথ্যা প্রচারে ইসরায়েলি পন্থার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে সিরিয়ার সক্রিয় সন্ত্রাসীরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত 4 বছর আগেও মার্কিন মুদ্রা ডলারের যে ক্ষমতা ছিল তা এখন আর নেই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুদ্রা ডলারকে আন্তর্জাতিক লেনদেন থেকে বাদ দেওয়ার বিষয়ে ব্রিক্স জোটের বিরুদ্ধে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার জবাবে কথা বলেছেন তিনি। এ খবর সহ তুলে ধরছে বিশ্বের কয়েকটি সাম্প্রতিক বড় খবর। গাজায় ইসরায়েলের গণহত্যা এবং বংশনিধন অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার খবর অনুযায়ী দক্ষিণ গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলা অন্তত 20 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়াও উত্তর গাজা ইসরায়েলি জঙ্গি বিমানের হামলা অন্তত 10 জন ফিলিস্তিনি শহীদ ও 50 জনের বেশি আহত হয়েছে। ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান ইন্টারন্যাশনাল নামক মানবাধিকার সংস্থার রিপোর্টের কথা উল্লেখ করে বুধবার লিখেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা ইসরায়েলের যুদ্ধ, বংশনিধন অভিযান ও বা গণহত্যা। হামলার উপলক্ষে যে এলাকা দখল করেছিল বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী তাহরিক আশ-শামের সন্ত্রাসী সেনারা, সিরিয়ার সরকারি সেনাদের হামলার মুখে উত্তর পশ্চিম সিরিয়ার ঐক্য এলাকা থেকে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সিরিয়ার সরকারি টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরানা গতকাল বুধবার জানিয়েছে, হামার উপকণ্ঠে সন্ত্রাসীদের অবস্থান, সিরিয়ার সরকারি সেনাদের নিখুঁত আঘাতে বহু সন্ত্রাসী নিহত, তাদের গাড়িগুলো ধ্বংস হয়েছে। রুশ বার্তা সংস্থা স্পুটনিক্স জানিয়েছে, হামার উত্তর দিকে উপকণ্ঠে তাওপেতে থাকা সিরিয়ার সরকারি সেনাদের একটি জটিল কৌশলী অভিযানের শিকার হয় সন্ত্রাসী সেনারা, আর এতে তাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিথ্যা সংবাদ তৈরি এবং প্রচার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছে সিরিয়ার লিবানিস দেওয়া সন্ত্রাসীরা। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এআই ব্যবহার করে এসব ভিডিও তৈরি করেছে, যেখানে দেখানো হচ্ছে যে নানা চত্বর বা ময়দানে সিরিয়ার সরকারি সেনাদের সঙ্গে তাদের লড়াই হচ্ছে এবং কিভাবে তারা দেখাতে চাচ্ছে যে এসব সংঘর্ষে সন্ত্রাসী গ্রুপগুলোই জয়ী হচ্ছে। এই হামলার বিবৃতিতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীরা এসব ভিডিও তৈরি ও প্রচারের ক্ষেত্রে ইসরায়েলি পদ্ধতি বা কৌশলগুলো ব্যবহার করেছে, যেমনকি করেছিল দখলদার ইহুদিবাদী সেনারা লেবাননের যুদ্ধ চলার সময়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিপরীত মেরুতে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ইউক্রেনকে যুদ্ধবিমান থেকে শুরু করে ট্যাঙ্ক পর্যন্ত সব ধরনের সহায়তা দিয়ে আসছে। দুই দেশের মধ্যকার এই বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে পরোক্ষ বিবাদে জড়িয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা ইউক্রেন যুদ্ধ সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে বলে অভিযোগ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়টি নিয়ে তিনি মাল্টার অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের বার্ষিক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছেন। ওএসআই এর পর্যবেক্ষক এই বৈঠকে লাভরভ পশ্চিমাদের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ পুনরুজ্জীবিত করার এবং রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষের উস্কানি দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ন্যাটোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে অসম্মানিত হওয়ার পর তাদের একটি শত্রুর প্রয়োজন ছিল। 2022 সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এটি ছিল তাদের প্রথম শিকার। তিনি বলেন, এর ফল হলো কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের পুনর্জন্ম। তবে এখন এটি উত্তপ্ত পর্যায়ে আসার অনেক ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং অন্যান্য জবাব দেওয়ার আগে লাভরভ ওয়ার্ক নিউজ বলেছেন, লাভরভ এমন অভিযোগ করলেও এই অঞ্চলের সংঘাতের জন্য পাল্টা রাশিয়ার উপর দোষ চাপিয়েছেন ব্লিংকেন। এ বিষয়ে তিনি ইউরোপের উত্তর কোরিয়ার সেনাবাহিনী মোতায়েন এবং ইউক্রেনে আক্রমণের জন্য মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য হোল্ড হোম করার জন্য রাশিয়ার পদক্ষেপ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ক্রমাগত আক্রমণের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, লাভরভ প্রত্যক্ষ সদস্য রাষ্ট্রের নিজস্ব পছন্দ করার সার্বভৌমত্ব অধিকারের কথা বলেছেন।